নমস্কার। আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পোড়ো বাড়ি, যেখানে হয়তো আপনারা আমার হদিশ পাবেন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো যে কেন বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না বাপু। আমি বললুম, না সেসব ঠিক আছে, বাড়িখানা আমার বেশ পছন্দ হয়েছে। আর ওই মিথ্যে ভয় পাবার লোক আমি নই, আর আমার কাছে বন্দুকও আছে। আচ্ছা ওসব ছাড়ুন, আপনি বলুন আপনি ভাড়া কত নেবেন? তাহলে তো বেশ ভালোই। ভাড়া বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু এখন দিনকাল খারাপ, তার উপরে এই বাড়িখানার সুনাম আবার ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত ওই 50 টাকা পেলেই আমি খুশি হব। আমি বললুম, আচ্ছা বেশ, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটেই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহার ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গ আপাতত বিহারে রেখেই আমি আর আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের উপরে দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে, সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, আর কেউ কেউ পালিয়ে যায়, যারা আজ পর্যন্ত ফিরে আসেনি। সেই থেকে এই বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বসতি। দাঙ্গার সময় মারামারি, লুটরাজ, অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তার প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম,
আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো, আর আজই সন্ধ্যায় গিয়ে রাত কাটাবার জন্য জিনিসপত্রগুলো নিয়ে এসো, কারণ আমরা কিন্তু আজই এই বাড়িতে উঠে আসব। রাম বললে, যে আজ্ঞা হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জ্বলজ্বল করে উঠল কেন? তা কি আনন্দের, নাকি তার অন্য কোনো রহস্যের কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি। নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পুরো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো, এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে তারা হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণের দিকে জানালা খুলে দিতেই মন শিউরে উঠল। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানালার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বসতি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। আমি রামকে ডাকলুম, ইস, বাবা, ছ্যা, কি গন্ধ রে বাবা! উফ! রাম, রাম, এবার দেখো তো, ওইখানের ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তার ঘরে থাকা যাবে না। একবার দেখো গিয়ে পশ্চিমের দিকে, আমি ওই ঘরে যাই। রাম বললে, আচ্ছা বাবু, আমি দেখছি। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, দে, এ ঘরে আবার আলোও জ্বলে না। উফ, কি জ্বালা রে বাবা! রাম, তুমি এক কাজ করো তো, তুমি বাজার থেকে একটা বাতি কিনে আনো। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে তো দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। তুমি যাও, তাড়াতাড়ি একটা বাতি নিয়ে এসো তো। বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম গেল ভেঙে আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কারো উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নালোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ।
সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তেই আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে 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 ওখানে? কি ওখানে কি শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপরেই নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতি পাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়ানক কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারেনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি, এখন চেষ্টা করেও তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম, রাম, রাম এদিকে আয়, রাম, রাম কোথায় তুই? রাম, রাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনেই ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে 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 শুয়েছিল? তারপর চেয়ে দেখ, দেখ, এই ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। এতক্ষণ সারা দুপুর সারা সন্ধ্যে চেষ্টা করেও যে আলো জ্বলছিল না, এখন হঠাৎ জ্বলে উঠল কেমন করে? আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধরাস করে উঠল। এ কি, ওটা আবার কি? হ্যাঁ, বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠলুম, রাম, আমি হলপ করে বলতে পারি ৮ মিনিট আগেও এই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বললে, হুজুর, হুজুর, আপনি বাইরে চলে আসুন। বাইরেই চলে এলো, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, আপনি মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল বোধহয়। পাশের খানায় ভাম থাকে প্রচুর। কিন্তু সে ঘরের ভেতরে এলো কি করে? ঘর তো বন্ধ। জানলা দিয়ে এসেছে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে নাকি? দেখুন, দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। আচ্ছা বেশ, তাই ধরলুম। কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়ল কোথা থেকে? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন বাগে থাকতেই বিছানায় ছিল। আচ্ছা, তাও মানলাম। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? ও তো তারের ভিতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝেই হয়। আপনি পাখা চলে, আপনি আলোও জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার আর কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম,
না না মশাই, অনেক হয়েছে। আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আমি আজকেই অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আপনি আপনার বাড়ি নিয়ে থাকুন, ছাড়ুন, আমরা বিদায় নিচ্ছি। শেষ হলো আজকের গল্প পোড়ো বাড়ি, কলমে হেমেন্দ্র কুমার রায়। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন গল্প আমরা নিয়ে আসি সেটার ডিরেক্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং বাংলার সবথেকে বড় গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেইলস।